আনন্দপুর থানা এলাকার চৌবাগায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার অভিযোগ। বিজেপি কর্মী রাজেশ মণ্ডলের বাড়িতে হামলা চালানো হয়েছে, বাইকে অগ্নিসংযোগের অভিযোগ। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ করেছেন বিজেপি কর্মী। আনন্দপুর থানা এলাকার চৌবাগায় বিজেপি কর্মীর বাড়িতে হামলার ঘটনা। বিজেপি কর্মী রাজেশ মণ্ডলের বাড়িতে হামলা, বাইকে অগ্নিসংযোগের অভিযোগ। ভারতীয় জনতা পার্টির একজন কার্যকর্তা রাজেশ মণ্ডল, এটা তারই বাড়ি। গতকাল রাতে তৃণমূলের কিছু দুষ্কৃতী বাহিনী এসে ওর ঘরে হামলা করে এবং ওর বাইকটা পুড়িয়ে দেয়। 2-3 দিন আগে ওর হেরিটেজের পাশে একটা দোকান ছিল, যে দোকানটা তৃণমূলের দুষ্কৃতী বাহিনী গুন্ডা বাহিনীরা এসে পুড়িয়ে দিয়েছিল। আমাদের বিজেপি কার্যকর্তা ওকে দীর্ঘদিন ধরে তৃণমূলের কিছু গুন্ডা বাহিনী এখানে ঠেট করে এবং পার্টি অফিসে ডেকে একদিন বলেছিল যে তুই বিজেপি জয়েন কর, এই তৃণমূল জয়েন কর, নাহলে কিন্তু তোর দোকানপাট পুড়িয়ে দেবো, তোকে মারধর করবো। বিজেপি করার কারণে আজকের এইগুলো তৃণমূলের গুন্ডা বাহিনী এখানে এগুলো করছে। ঠিক কি ঘটনা ঘটেছে আরো বিস্তারিত আমাদের জানাবেন প্রতিনিধি ময়ূক ঠাকুর চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূক, আনন্দপুর থানা এলাকায় চৌবাগায় যে ঘটনা ঘটেছে, বিজেপির প্রতিক্রিয়া তো আমরা শুনলাম, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ, কিন্তু পুলিশ সূত্রে কি জানতে পারছো? দেখো, যেটা অভিযোগ যে গতকাল রাত্রিবেলা রাত 2টোর পর বেশ কয়েকজন দুষ্কৃতী তারা একজনের বাড়িতে আসে এবং আসার পর বাড়ির ভেতরে তারা হামলা চালানোর চেষ্টা করে এবং তারপর বাড়ির ঠিক বাইরে একটা বাইক দাঁড়িয়ে ছিল, সেই বাইকে তারা আগুন ধরিয়ে দেয় এবং তারপর বাড়ির ভেতরেও তারা আগুন ধরানোর চেষ্টা করে, কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে তারা সেখান থেকে পালিয়ে যায়, কারণ সেই সময় বাড়ির লোকেরা উঠে পড়েছিলেন। যেটা বিজেপি কর্মী সমর্থকেরা বলছেন যেটা রাজেশ মণ্ডলের বাড়ি, যিনি সক্রিয়ভাবে বিজেপি করেন, এবং তার বাড়িতে এসে তার বাড়িতে অগ্নিসংযোগ এবং তার বাইক জ্বালিয়ে দেওয়ার মতো মারাত্মক ঘটনা ঘটেছে। কিছুদিন আগে রাজেশের দোকানে সেখানেও হামলার ঘটনা ঘটেছিল। পুলিশ আনন্দপুর থানাকে জানানো হয়েছিল, কিন্তু কোনো সদর্থক ভূমিকা পুলিশের তরফ থেকে নেওয়া হয়নি, এমনটাই বিজেপি কর্মী সমর্থকেরা দাবি করছেন। সে দিন কয়েক আগেই রাজেশের দোকানে হামলা হয়েছিল, আর সেই রেশ কাটতে না কাটতেই ফের সেই রাজেশ মণ্ডলের বাড়ি এবং তার যে 2 চাকা গাড়ি সেগুলো জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটলো। ঘটনার পর আনন্দপুর থানার ফোর্স সে ঘটনাস্থলে ডিপ্লয়েড রয়েছে। এখনো পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি। পুলিশের তরফ থেকে বলা হয়েছে সিসিটিভি ফুটেজ তারা এক্সামিন করা শুরু করেছেন। কিভাবে গোটা ঘটনা ঘটলো, কে বা কারা করলো, ফুটেজ দেখে চিহ্নিত করার চেষ্টা চলছে। ধন্যবাদ ময়ূক। পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করতে প্রস্তুত তারা, এমনটাই খবর সিইও দফতর সূত্রে। এদিকে এখনও কাজ শেষ না হওয়ায় উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা, মালদা এবং কার্শিয়াংয়ে শুনানির সময়সীমা বাড়তে চলেছে বলে খবর সিইও দফতর সূত্রে। এবার কি পশ্চিমবঙ্গে বিধানসভা ভোট হতে পারে এক দফায়? জল্পনা উস্কে শুক্রবার মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর সূত্রে দাবি করা হয়েছে তারা পশ্চিমবঙ্গে এক দফায় ভোট করতে প্রস্তুত। এমনকি জাতীয় নির্বাচন কমিশন এ বিষয়ে পরামর্শ চাইলেও সিইও দফতর থেকে এক দফায় ভোট করার কথা জানানো হবে বলেই সূত্রের দাবি। এক দফা, 2 দফা বা 8 দফা 7 দফার নয়, যত দফাতেই নির্বাচন হোক, বাংলা বিরোধী জমিদারদের দফা রফা করে ছাড়বে বাংলার মানুষ। কত দফায় ভোট হবে তা অনেক ক্ষেত্রে নির্ভর করে কত কোম্পানির কেন্দ্রীয় বাহিনী পাওয়া যাবে তার উপরেও। 2021-এ 8 দফায় বিধানসভা ভোট হয়েছিল পশ্চিমবঙ্গে, যা এখনো অবধি সর্বাধিক। সেবার সর্বোচ্চ 1071 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছিল নির্বাচন কমিশন। এখন সবথেকে বড় প্রশ্ন হলো এবার কি হবে? আমরা চাই 2024 এবং 21-এর মতো নির্বাচন যেন না হয়। আমরা চাই ভূতেরে যেন ভোট না দেয়। সকালবেলা কোচবিহারে দিলাম, তারপরের দিন এসে মালদায় মেরে দিলাম, তার 3 দিন পরে এসে মুর্শিদাবাদে মেরে দিলাম, তারপরে এসে দক্ষিণ 24 পরগনায় দিলাম, ফাইনালি ভবানীপুরে ঝেড়ে দিয়ে চলে গেলাম। এই ব্যবস্থা বন্ধ। পশ্চিমবঙ্গে 2011 সালে বিধানসভা ভোট হয়েছিল 6 দফায়, 2016 সালে 6 দফায়, 2021 সালে 8 দফায়, 2014, 2019 এবং 2024 এই 3টি লোকসভা ভোটই এ রাজ্যে হয়েছে 7 দফায়। এবার কি হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে। তবে সবটাই ঠিক হবে এসআইআর এর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পর। এখনো অবধি ঠিক আছে 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে, কিন্তু এখনো কাজ শেষ না হওয়ায় উত্তর কলকাতার 4টি বিধানসভা কেন্দ্র, দক্ষিণ 24 পরগনা, মালদা ও কার্শিয়াংয়ের শুনানির সময়সীমা বাড়তে চলেছে বলে সিইও দফতর সূত্রে খবর।
ফলে শেষ অবধি পশ্চিমবঙ্গে 14 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে কিনা তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইতিমধ্যেই উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। উত্তরপ্রদেশে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 10 এপ্রিল। পশ্চিমবঙ্গেও কি সেরকম কিছু হতে চলেছে সেটাই এখন দেখার। তবে আপাতত সবার নজর চূড়ান্ত তালিকার দিকে। এসআইআর এর খসড়া তালিকায় 58 লক্ষ নাম বাদ গিয়েছিল। সিইও দপ্তর সূত্রে খবর আরও 5 লক্ষ নাম বাদ যেতে পারে, অর্থাৎ সব মিলিয়ে প্রায় 63 লক্ষ। শনিবার 7 ফেব্রুয়ারি এসআইআর এর শুনানির শেষ দিন। সিইও দপ্তর সূত্রে খবর শুক্রবার বিকেল পর্যন্ত প্রায় 5 লক্ষ ভোটার শুনানিতে হাজিরা দেননি। শনিবার তারা হাজিরা না দিলে নাম বাদ যাবে। তাদের ঠিকানায় নোটিশ পাঠিয়ে সে কথা জানানো হবে। রুমা পাল, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এসআইআর থেকে অনুপ্রবেশ, সুপ্রিম কোর্টের ডিএ নির্দেশ থেকে রাজ্যের অন্তর্বর্তী বাজেট, কলকাতা থেকে দিল্লি, দুদিন ধরে এই বিভিন্ন ইস্যুতে ফুটছে রাজনীতি। আর এরই মধ্যে শুক্রবার বিধানসভায় অন্তর্বর্তী বাজেট নিয়ে আলোচনার সময় বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর উদ্দেশ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য ঘিরে ধুন্ধুমার বাঁধল। কলকাতা থেকে দিল্লি, বিধানসভা থেকে রাজ্যসভা, তৃণমূল বিজেপি সংঘাতের আঁচে ফুটছে রাজনীতি। শুক্রবার অন্তর্বর্তী বাজেট নিয়ে তৃণমূল বিজেপি বাগযুদ্ধে তপ্ত হল বিধানসভা। ওদিকে এসআইআর নিয়ে সংঘাতের আঁচ পৌঁছে গেল সংসদ অবধি। তার মধ্যে নানা ইস্যুতে আন্দোলন ঘিরে উত্তাল হলো রাজপথ। তবে শুক্রবার এর মধ্যে সবথেকে ঘটনাবহুল ছিল বিধানসভা, যেখানে বিজেপি বিধায়ক অশোক লাহিড়ীর উদ্দেশ্যে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর মন্তব্য ঘিরে ধুন্ধুমার বাঁধে। ডক্টর অশোক লাহিড়ীকে যেভাবে 10 মিনিট ধরে আক্রমণ করেছেন, অসভ্যের মতো, বর্বরের মতো। শুনতে শুনতে কিসের কি হলো জানি না, সবাই মিলে বেরিয়ে গেলেন। সংঘাতের এই আঁচ পৌঁছে গেছে দিল্লিতেও। তবে সেটা আবার এসআইআর ইস্যুতে। বুধবার এসআইআর মামলায় সুপ্রিম কোর্টে সওয়াল করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, নাম তুলতে নয়, এসআইআর হচ্ছে নাম বাদ দিতে। 24 ঘন্টার মধ্যে এ নিয়ে নাম না করে রাজ্যসভায় সরব হন নরেন্দ্র মোদী। घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। ভারতীয় জনতা পার্টির একবারই এবং প্রধানমন্ত্রী রাতের ঘুম কেড়ে নিয়েছেন তিনি। পারদ চড়ছে ডিএ নিয়েও। সুপ্রিম কোর্টের রায়ের পর রাজ্য সরকারের ওপর চাপ বাড়াতে শুক্রবারই রায়ের কপি নিয়ে নবান্নে পৌঁছে যায় আন্দোলনকারী সংগ্রামী যৌথ মঞ্চ। কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকার কি অবিলম্বে ডিএ মেটাতে বাধ্য, নাকি ফের সুপ্রিম কোর্টে যাওয়ার কোনো রাস্তা আদৌ খোলা আছে তাদের সামনে? যদি তুমি রিভিউয়ের পথে যাও তাহলে সরকারটাকে অচল করার দায়িত্ব আমরা কর্মচারীরা নেব। সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছেন, সেই অর্ডার কালকেই মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে আমরা এই অর্ডারটা খতিয়ে দেখব, খতিয়ে দেখা হবে, এইটুকুনি বলতে পারি। আর 4% যেটা ডিক্লেয়ার্ড হয়েছে সেটা তো প্রসপেক্টিভ, আর ওটা তো আগে যেটা বকেয়া নিয়ে প্রশ্ন হয়, সেটা আমরা দেখব। মাননীয় মুখ্যমন্ত্রী কালকেই এই সম্পর্কে উত্তর দিয়েছেন। বাকযুদ্ধ, সংঘাত, আন্দোলন সব মিলিয়ে বিধানসভা ভোটের কয়েক মাস আগেই রাজনীতির পারদ একেবারে সপ্তমে। আশাবুল হোসেন, ঝিলম করঞ্জাই ও ব্রতদীপ ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।